সপুষ্পক উদ্ভিদের যৌন জননে এই সপুষ্পক মানে হচ্ছে যে সমস্ত গাছের ফুল হয়, সপুষ্পক অর্থাৎ ফুল সহ গাছ। অপুষ্পক এরকম অনেক গাছ আছে যাদের ফুল হয় না, তাদেরকে আমরা অপুষ্পক বলি। যেমন মানি প্ল্যান্ট, পয়েন্ট প্ল্যান্ট, কোটন, কোলিয়াস, এই সমস্ত গাছগুলো দেখতে পাওয়া যায়। তাদের ক্ষেত্রে ফুল সাধারণত দেখতে পাওয়া যায় না, এদেরকে আমরা অপুষ্পক বলি। তাহলে অপুষ্পক উদ্ভিদের যৌন জনন হয় কি না? অপুষ্পক উদ্ভিদের যৌন জনন ক্রিয়া হয় না। তাহলে এরা কেমন করে জনন কার্য সম্পূর্ণ করে? এরা অঙ্গজ জনন সম্পূর্ণ করে। কথা বুঝতে পারলি তো? তো সপুষ্পক উদ্ভিদ যৌন জনন ক্রিয়া করে, অপুষ্পক উদ্ভিদ অঙ্গজ জনন করে। তাহলে কি সপুষ্পক উদ্ভিদ অযৌন জনন বা অঙ্গজ জনন করতে পারে না? হ্যাঁ, এদেরও অযৌন জনন বা অঙ্গ জনন করা যায়। আমরা গ্রাফটিং, লেয়ারিং, কাটিং, যে বিভিন্ন কলম করার পদ্ধতিগুলো রয়েছে, সেখানে আমরা সপুষ্পক উদ্ভিদেরও অঙ্গ জনন করাতে পারি। কিন্তু এদের সাধারণ পদ্ধতি বা প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে যৌন জনন ক্রিয়া, আর অপুষ্পক উদ্ভিদের প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া। এদের যৌন জনন দেখতে পাওয়া যাবে না। কারা? অপুষ্পক উদ্ভিদ যারা। এই সপুষ্পক উদ্ভিদকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়েছে। সপুষ্পক উদ্ভিদ এটা দুটি ভাগে বিভক্ত। কি কি দুটি ভাগে বিভক্ত? একটা হচ্ছে সম্পূর্ণ ফুল, সম্পূর্ণ ফুল, এটা হচ্ছে অসম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল কাদেরকে বলবো? যে সমস্ত ফুলের মধ্যে ফুলের চারটা যে অংশ, সেই অংশগুলো বিদ্যমান। প্রধান চারটা অংশ: বৃতি, দলমণ্ডল, পুংদণ্ড বা পুংকেশর চক্র, আর স্ত্রীস্তবক বা গর্ভকোষর চক্র। এই চারটা জিনিস বিদ্যমান রয়েছে, তাদেরকে আমরা বলছি সম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুল এই চারটা স্তবকের মধ্যে যে কোনো একটা বা তার থেকে বেশি স্তবক নাই, তাদেরকে আমরা অসম্পূর্ণ ফুল বলবো। মানে তার মধ্যে সম্পূর্ণতা বা সমৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে? তো এই দু ধরনের ফুলের মধ্যেই কিন্তু পরাগ সংযোগ ঘটবে। পরাগ সংযোগ কি জিনিস? পরাগ সংযোগ হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে এই সপুষ্পক উদ্ভিদ যৌন জনন ক্রিয়া সম্পূর্ণ করে। যৌন জননের একক কি? যৌন জননের একক হচ্ছে গ্যামেট। তাই জন্য আমরা এখানে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট এই দুটো কথা প্রায় শুনতে পাবো। তো আজকের আলোচনার বিষয়বস্তুতে প্রথমেই আসি হচ্ছে এই সপুষ্পক উদ্ভিদের সম্পূর্ণ আর অসম্পূর্ণ ফুলের সাধারণ একটা ধারণায়। অবশ্যই বলছি সম্পূর্ণ অসম্পূর্ণ ফুলের, যখন আমি ধারণায় আসছি সাধারণ ধারণা তো এটা বলতেই হবে। তো প্রথমেই আসছি সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল, সম্পূর্ণ ফুলে আমরা কি কি দেখতে পাবো? সম্পূর্ণ ফুলে আমরা প্রথমে দেখতে পাবো হচ্ছে ফুলের বৃতি। বৃতি কি? বৃতি ফুলের ধারক অঞ্চল হিসাবে কাজ করে। এটা ফুলের যে বিভিন্ন অংশগুলো রয়েছে, সে যাকে ধরে রেখেছে, সে যে ধরে রেখেছে কিছু দিয়ে, যে ধরে রেখেছে সেই ধারক হচ্ছে বৃতি। তাহলে বৃতি হচ্ছে এক কথায় বলতে গেলে ধারক। সম্পূর্ণ ফুলকে এই বৃতি ধারণ করে রেখেছে। এই ধারক অঞ্চলটার সঙ্গে কে কে যুক্ত রয়েছে? দলাংশ, ফুলের যে দলমণ্ডল বা দলাংশ। আচ্ছা, দলাংশ বা দলমণ্ডল কেন বলা হয়ে থাকে? কেননা পাপড়ি একটা হয় না, অনেকগুলো হয়। এই দলাংশ বা দলমণ্ডলের অপর নাম হচ্ছে পাপড়ি।
আছে? এই দলমণ্ডল বা দলাংশের অপর নাম হচ্ছে পাপড়ি, ফুলের পাপড়ি যাকে বলা হয় থাকে। তো প্রথমেই এই দলাংশকে আবৃত করে রেখেছে, দলাংশকে ঘিরে রেখেছে, নিচ থেকে যুক্ত রেখেছে। এখানে আবৃত কথার মানে হচ্ছে যে এ নিচের দিকে, দলাংশটা কিন্তু এর সঙ্গে খানিকটা নিচের দিকে যুক্ত হয়ে রয়েছে, চারিপাশ দিয়ে দলাংশকে কিন্তু এই বৃতি ধরে রেখেছে, তাই সাময়িকভাবে আবৃত করে রেখেছে। যদি আবৃত করে না রাখতো তাহলে পাপড়ি খুলে পড়ে যেত। যখন কুড়ি অবস্থায়, কুড়ি বুঝিস তো, ফুলের কুড়ি, কুড়ি অবস্থায় যখন আমরা ফুলকে দেখতে পাই, সব থেকে বেশি আমরা বাড়িতে লাগাই জবা ফুলের গাছ, এই গাছে খেলে দেখতে পাই যে ওর যে বৃতিটা, সেই বৃতিটা এরকম করে একটা লম্বা বৃতি হয়ে থাকে, এবং ওইখান থেকে অল্প একটু ছোট্ট একটা এরকম পাপড়ির মন দেখতে পাওয়া যায়, লাল রঙের এরকম একটা পাপড়ি বেরিয়ে এসছে বাইরের দিকে। এটাই পরবর্তীকালে একটা পূর্ণাঙ্গ ফুলে রূপান্তরিত হয়। তো প্রথম থেকে শুরু করে অন্তিম সময় পর্যন্ত বৃতি কিন্তু দলমণ্ডল বা দলাংশকে আবৃত করে থাকে। প্রাথমিক অবস্থায় প্রায় সম্পূর্ণ এবং অন্তিম অবস্থায় প্রায় অনেকটাই অংশ দলাংশ বৃতির সঙ্গে যুক্ত থাকে। তাহলে বৃতির যদি আমি কাজ বলি, তাহলে কি কাজ পাচ্ছি? যৌন জনন সংক্রান্ত কাজের মধ্যে প্রথম যে কাজ পাচ্ছি সেটা হচ্ছে বৃতি ধারক হিসাবে কাজ করছে। শুধুমাত্র দলাংশের নয়, সঙ্গে পুংস্তবক আর স্ত্রীস্তবকেরও এর ধারক হিসাবে কাজ করে থাকে। তাহলে এর সঙ্গে লেগে থাকা যে পুংস্তবক আর স্ত্রীস্তবক, সেটাও কিন্তু এই বৃতি থেকেই উৎপত্তি লাভ করে নিয়ে যাচ্ছে। তাহলে বৃতি কিন্তু পুংস্তবক এবং স্ত্রীস্তবকেরও ধারক হিসাবে কাজ করছে। সঙ্গে এর দলমণ্ডলের একটা ধারক হিসাবে কাজ করছে। গুরুত্বপূর্ণ বিষয়, বৃতির বর্ণ যেহেতু সবুজ, তাই জন্য বৃতি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, শালক সংশ্লেষে অংশগ্রহণ করে বলে ফুলের যে পুষ্টির কোনো সময় অভাব সেটা হতে দেয় না, অর্থাৎ খাদ্য সরবরাহ অব্যাহত থাকে, কন্টিনিউ চলতেই থাকে। এই হচ্ছে বৃতির সাধারণ কাজ। আশা করি বোঝা গেছে বৃতির কাজ। বৃতির পরেই আসছি দলাংশের কাজে। যদি আমরা দলাংশের কথা চিন্তা করি বা দলমণ্ডলের কথা চিন্তা করি, তাহলে এরা বৃতির পরবর্তী আরেকটা জিনিস, যা ফুলের পুংস্তবক আর স্ত্রীস্তবককে রক্ষা করতে সাহায্য করছে। বাইরের প্রবল বাতাস, অন্যান্য কীট পতঙ্গের হঠাৎ করে কোনো ধাক্কা বা শক, ঠিক আছে, এখান থেকে রক্ষা করছে হচ্ছে এই দলাংশ। দলাংশ যেহেতু কালারফুল হয়, পাপড়ি যেহেতু কালারফুল হয়, তাই জন্য অন্যান্য কীট পতঙ্গকে আকৃষ্ট করতে এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অন্যান্য যে সমস্ত কীট পতঙ্গগুলো রয়েছে তাদেরকে এ আকৃষ্ট করছে। অন্যান্য কীট পতঙ্গ ধরনের, এগুলো কীট পতঙ্গ, ঠিক আছে, এদেরকে আকৃষ্ট করছে এর দিকে, যাতে এরা আসে, এসে পরাগ মিলন ঘটায়। কীট পতঙ্গকে আকৃষ্ট করা হচ্ছে দলাংশের কাজ। দলাংশ এবং বৃতি যে জায়গায় যুক্ত হয়ে আছে, সেই জায়গাতে এক ধরনের কেমিক্যাল কম্পাউন্ড থাকে। এখানে কিছু কেমিক্যাল কম্পাউন্ড দেখতে পাওয়া যায়, ঠিক আছে। একে নেকটার, নেকটার, নেকটার বা মকরন্থ বলা হয় থাকে। নেকটার বা মকরন্থ, মকরন্থ বলে, ঠিক আছে। নেকটার বা মকরন্থ কি জিনিস? এক ধরনের রাসায়নিক পদার্থ যা ফুলের মধ্যে মধু তৈরিতে দায়ী এবং সাময়িক গন্ধের জন্যও দায়ী। নেকটার বা মকরন্থ এই কীট পতঙ্গকে আকৃষ্ট করে ফুলের দিকে। যে সমস্ত ফুলের পাপড়ির বর্ণ সাদা, তাদের নেকটার
খুব তীব্র প্রকৃতির হয়, তাদের গন্ধ খুব তীব্র প্রকৃতির হয়ে থাকে। পাপড়ির রং বিভিন্ন রকম হতে গেলেও নেকটার কিন্তু তীব্র প্রকৃতির হতে পারে। এরকম কিন্তু কোনো সময় বলা যাবে না যে সাদা ফুলের ক্ষেত্রে নেকটার কেবলমাত্র ভালো। সব রকম ফুলের ক্ষেত্রে নেকটারের একটা ভূমিকা রয়েছে। ফুলের যদি কোনো সময় আমরা পাপড়িকে ছিঁড়ি, বৃতির জায়গায় যদি হাত দিয়ে তাহলে দেখতে পাবো আঠালো একটা পদার্থ দেখা যায়, ঠিক আছে? ওইটার একটা গন্ধ রয়েছে, ওটাকে আমরা নেকটার বা মকরন্থ বলছি। এই নেকটার বা মকরন্থ ফুলের মধ্যে গন্ধ তৈরি করে, যার জন্য কীট পতঙ্গ আকর্ষিত হয়। আমরা অনেক ফুলের গন্ধ পাই না, কিন্তু কীট পতঙ্গ সেই গন্ধটাকে অনুভব করতে পারে। এই কারণের জন্য তারা তার দিকে আকৃষ্ট হয়। নেকটার নিজে আঠালোর প্রকৃতির এবং নিচের দিকে বা ভিতরের দিকে তৈরি হয়েছে, তাই কীট পতঙ্গকে এর ভিতরে ঢুকে নিয়েই কিন্তু নেকটারটা নিতে হবে, অন্য কোনো উপায় নাই। এই নেকটারটা নামার পর যখন ও বাইরের দিকে বেরোচ্ছে, এই কীট পতঙ্গটা বাইরের দিকে বেরোবে, তখন সেই অবস্থাতে তার গায়ের মধ্যে নেকটার বা আঠালো জেলির মতন পদার্থ লেগে যাওয়ার জন্য যখন বেরোচ্ছে, তখন দেখা গেল এইখানে থাকা যে পরাগ রেণুগুলো রয়েছে তার গায়ে সেই পরাগ রেণুগুলো লেগে গেল এবং সে অন্য উদ্ভিদে, একই প্রজাতির অন্য উদ্ভিদে বা সেই উদ্ভিদেরই গর্ভমুণ্ডে সেই রেণুটাকে প্রতিস্থাপন করলো এবং পরাগ মিলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকলো। এই কারণের জন্য কীট পতঙ্গ এখানে এজেন্ট হিসাবে কাজ করে থাকে পরাগ মিলন ঘটাবে। এবং সেই এজেন্টটার যে কাজ সেটা কিন্তু নেকটারের জন্য সম্পূর্ণ হচ্ছে, কারণ নেকটার যেহেতু তার গায়ের মধ্যে লেগে গেছিল, তাই রেণুটা তার গায়ের মধ্যে স্টিকি বা আঠালোর প্রকৃতির অবস্থায় লেগে গেছিল এবং সে অন্য উদ্ভিদে বা সেই উদ্ভিদের মধ্যেই পরাগ মিলন ঘটিয়েছে। যদি অন্য উদ্ভিদে পরাগ মিলন ঘটে তখন তাকে ইতরপরাগযোগ, আর যদি সেই উদ্ভিদেই ঘটে তখন তাকে স্বপরাগযোগ বলা হয়ে থাকে। এটা আমরা জানি। এর ধারণা খানিকটা হলেও পরিবর্তিত হবে, কেননা এরকমও হতে পারে যে কোনো কারণে যে উদ্ভিদে দুটো স্তবকে আছে, পুংস্তবক স্ত্রীস্তবক দুটোই আছে, তার ক্ষেত্রেও ইতরপরাগযোগ ঘটতে পারে। এরকম ঘটনা আমরা জানবো, ঠিক আছে? এর পসিবিলিটি কতটা, কি করে হয় না হয় এই সম্বন্ধে আমরা পরে জানবো, অবশ্যই জানবো, ডিটেলসে আলোচনা করব। কিন্তু এখন এতটুকু জানাটা দরকার যে এই নেকটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে বৃত্তি আর দলমণ্ডলের যে সংযোগ স্থলে অবস্থানকারী উপাদান, সেই উপাদান কিন্তু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে বৃত্তি দলমণ্ডল কিন্তু পরাগ মিলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সঙ্গে স্ত্রী স্তবক আর পুংস্তবককে রক্ষা করতে সাহায্য করে বাইরের আঘাতজনিত কারণের থেকে, এবং ধারক হিসেবে বৃত্তি এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ, তারপর তুই যেটা বলছিলিস বল। হ্যাঁ হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে মধু খাই যেটা, সেটা নেকটার কিন্তু আমরা ডাইরেক্টলি সেই মধুটার উপরে পাবো না। আমরা যদি মনে করি আজকে ফুল পেরে নিয়ে সেখান থেকে নেকটার বের করে নিয়ে আমরা মধু বানাবো, সম্ভব না। এটা যখন মৌমাছি এই নেকটারটাকে নিয়ে গিয়ে মৌচাকের মধ্যে রাখবে, ওদের শরীর থেকে বেরোনো কিছু কেমিক্যাল কম্পাউন্ড সেই মধুর সঙ্গে মেশে মৌচাকে জমা হয়, থিতিয়ে পড়ে, তারপরে মধু তৈরি হয়। সেটা আমরা জানবো হচ্ছে মৌমাছি প্রতিপালন পদ্ধতি আছে, সেটা পড়ার সময় জানতে পারবো কি করে হয়, তার পুরো প্রসেস জানতে পারবো। কিন্তু এতটুকু জেনে রাখা ভালো যে এই নেকটার বা মকরন্দ থেকে যে উপাদানটা সংগ্রহিত হয় সেটাই মধু হিসাবে পরবর্তীকালে আমাদের কাছে আসে। মানে ফুলের এই নির্যাসিত অংশটাই আমরা খাই। হ্যাঁ, অনেক ফুল আছে যে ফুল থেকে আমরা ডাইরেক্টলি মধুকে পেতে পারি, কিন্তু সেই মধুটা অনেক ক্ষেত্রে একটুখানি ক্ষতিকারকও হতে পারে, অ্যালার্জিটিক হতে পারে, কারণ ওর মধ্যে কিছু কেমিক্যাল হয়তো মিশে আছে, বা হয়তো ফুলের রেণুই কারো মুখে চলে গেলো ডাইরেক্ট বা নাকে চলে গেলো, ওখান থেকে অ্যালার্জি আসতে পারে। কেন অ্যালার্জি অনেক রকম হয়, তার মধ্যে পোলেন গ্রেন অ্যালার্জিও একটা অ্যালার্জির মধ্যে পড়লো। কিন্তু মধু যখন হয় সেই মধুটা কিন্তু ন্যাচারালি যদি কোনো কোম্পানি তৈরি করে, বড় সড়ো মধু তৈরির যে কোম্পানিগুলো রয়েছে, তা হতে গেলে তারা রিফাইন করে তৈরি করে বলে ওটা আমাদের শরীরের মধ্যে অতটা ক্ষতিকারক কোনো প্রভাব ফেলতে পারে না, কারণ তারা রেণুটাকে ওখান থেকে বের করে দেবে। প্রসেস আছে, বিভিন্ন প্রসেস চালিয়ে নিয়ে কাজগুলো করে, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। তো এখন যদি বলি তা হতে গেলে এই হচ্ছে সপুষ্পক উদ্ভিদের মধ্যে পরাগ সংযোগে সম্পূর্ণ ফুল, এই দুটো অংশ দেখতে পাওয়া গেল এবং এই দুটো অংশের ভূমিকা আমরা বুঝতে পারলাম। এর পরের ধাপে হচ্ছে এই পুংস্তবক আর স্ত্রীস্তবক, মানে পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। ফুলের পুংকেশর চক্র
পরাগ রেণু উৎপাদনের জন্য দায়ী, যা যৌন জননের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যৌন জননের একটা প্রধান উপাদান পুং গ্যামেট তৈরিতে দায়ী এই পরাগ রেণু, যা পুংকেশর চক্রের মধ্যে অবস্থান করছে। আর স্ত্রীস্তবক বা গর্ভকোষের চক্রের আরেকটা উপাদান হচ্ছে এই স্ত্রীস্তবক, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয় নিয়ে গঠিত। ঠিক আছে, এও মূলত যৌন জননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে সপুষ্পক উদ্ভিদের সরাসরি বা প্রত্যক্ষ যৌন জননকারী অংশের নাম হচ্ছে পুংস্তবক ও স্ত্রীস্তবক, এটা প্রত্যক্ষ। আর পরোক্ষ যৌন জননের সহায়ক অংশের নাম হচ্ছে বৃতি আর দলমণ্ডল। ঠিক আছে, তাহলে প্রত্যক্ষ বা ডাইরেক্ট রিপ্রোডাক্টিভ অর্গান হিসাবে কাজ করছে পুংস্তবক আর স্ত্রীস্তবক, আর ইনডাইরেক্ট বা পরোক্ষভাবে সাহায্য করছে বৃতি ও দলমণ্ডল। এই পর্যন্ত ক্লিয়ার? এটা হচ্ছে সম্পূর্ণ ফুলের ক্ষেত্রে। একইভাবে যদি অসম্পূর্ণ ফুলের কথা চিন্তা করি, অসম্পূর্ণ ফুল, তাহলে অসম্পূর্ণ ফুলের মধ্যে সাধারণত স্তবক একটা বা তার থেকে বেশি স্তবকের অনুপস্থিতি থাকবে। আমরা এখানে বৃতি আর দলমণ্ডলকে যেমন ছিল তেমনই রাখলাম, পরিবর্তন করলাম না। কিন্তু এখানে যদি পুংস্তবক আর স্ত্রীস্তবকের মধ্যে যে কোনো একটাকে বাদ দিয়ে দিই, তা হতে গেলেই এ কিন্তু অসম্পূর্ণ ফুল হয়ে গেল, তাই না? পুংস্তবক আর স্ত্রীস্তবকের মধ্যে আমি এখানে স্ত্রীস্তবককে বাদ দিলাম, তাহলে এই ফুলটা কি ধরনের ফুল হলো? পুরুষ ফুল, তাই তো? পুরুষ ফুল। হ্যাঁ, কুমড়ো, লাউ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আবার এই ফুলটাই যদি আমি আরেকটা আঁকি, যে আরেকটা ফুল আছে এখানে, এটা আরেকটা ফুল, ঠিক আছে? এই আরেকটা ফুলের মধ্যে এখানে আমি আঁকলাম হচ্ছে শুধু স্ত্রী স্তবকটাকে, তাহলে এ হয়ে গেল স্ত্রী ফুল। তাহলে এর মধ্যে একটা স্তবকের অনুপস্থিতি রয়েছে স্ত্রী স্তবক, এর মধ্যে একটা স্তবকের অনুপস্থিতি রয়েছে পুংস্তবক। তা হতে গেলে এরা কিন্তু অসম্পূর্ণ ফুল দুজনেই, ঠিক আছে? আবার এরকমও তো অসম্পূর্ণ ফুল হতে পারে যে যার দলাংশ নেই, একটা ফুল আছে যার বৃতি আছে, যার মধ্যে একটা স্ত্রী স্তবক উপরের দিকে উঠে গেছে, আর পুংস্তবক গুলো দুদিকে এরকম ছড়িয়ে গেছে এবং রোঁয়াযুক্ত পুংস্তবক, অসংখ্য রোঁয়াযুক্ত, কিন্তু দলাংশ আমরা দেখতে পাচ্ছি না, ফুলের কোনো দলাংশই নাই। এবার এই অবস্থাতে যদি কোনো পতঙ্গ আসে নেকটার খেতে, তাহলে এত রোঁয়া রোঁয়াযুক্ত পুংস্তবক যে যখনই এখানে ভোমরা, বোলতা বা অন্য কোনো প্রাণী প্রবেশ করবে, যখনই বাইরে বেরোবে পরাগ রেণু লাগবেই তার গায়ে, এবং এক্ষেত্রে এ সরাসরি স্বপরাগযোগ বা ইতর পরাগযোগও করতে পারে। বা যেহেতু পুংস্তবক বাইরের দিকে বেরিয়ে আছে এবং অসংখ্য আছে, সাধারণ বায়ু প্রবাহ যদি হয়, তাহলে বায়ু প্রবাহিত রেণুগুলো উড়ে গিয়ে স্ত্রী স্তবকের গায়ে পড়তে পারে বা অন্য ফুলের মধ্যে গিয়ে পড়তে পারে, এরকম করে প্রশ্ন ঘটাতে পারে। ঠিক আছে, দলাংশ না ফেলতে গেলেও কিন্তু এটা অসম্পূর্ণ ফুলের মধ্যেই পড়লো। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝা গেছে। ঠিক আছে, এরকম করে আমরা সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুলের ক্ষেত্রে পরাগ মিলন দেখতে পাই। এটা স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ সম্পূর্ণের মাধ্যমে ফুলের যৌন জনন ক্রিয়া সম্পূর্ণ হয়। স্বপরাগযোগ কাকে বলা হয়? দেখে, একই ফুলের মধ্যে সেই ফুলেরই পুংরেণু স্ত্রীরেণুর মধ্যে যদি মিলন ঘটে, অর্থাৎ পুংরেণু গর্ভমুণ্ডে গিয়ে পড়েছে
দিয়ে পরাগ সংযোগ ঘটেছে তখন তাকে স্বপরাগযোগ। আর যদি একটা ফুলের পুংরেণু অন্য ফুলের স্ত্রীরেণুতে প্রতিস্থাপিত হয় তখন তাকে ইতর পরাগযোগ বলা হয় থাকে। এর অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, এটা পরে জানবো, আগে সাধারণ জিনিসগুলো জানি। এখনো পর্যন্ত যতটা বললাম আশা করি বুঝতে কোনো অসুবিধা নাই, আছে কি কোনো প্রশ্ন এখান থেকে? নাই। তো পরের টপিকে গাই। এবার আমরা জানবো হচ্ছে এটা পুংস্তবক কেমন দেখতে হয়, তার আভ্যন্তরীণ গঠন কেমন হয়, তারপরে জানবো আজকে যে পরাগ রেণু কেমন দেখতে হয় এবং তার ক্রম পরিণতি, মানে সে আলটিমেটলি কি তৈরি করছে। তো একটা যদি পুংস্তবককে দেখি তাহলে সেটা দেখতে এই রকম ধরনের হয়ে থাকে। এই যে আঁকলাম, কোথা থেকে আঁকলাম, এটা যে পুংস্তবক এরকম দেখতে, অসংখ্য এরকম রেণুপূর্ণ দেখতে পাই আমরা। আমরা যারা জবা ফুলের গাছ দেখেছি তারা দেখতে পেয়েছি যে জবা ফুলের যে একটা স্তবক দেখতে পাওয়া যায়, জবা ফুল দেখতে মূলত উপর থেকে দেখতে গেলে এরকম ধরনের, এখান থেকে একটা স্তবক বেরিয়ে থাকে এরকম করে, এখানে এরকম হয়ে থাকে, আর এখানে অসংখ্য হলুদ হলুদ রেণু দেখতে পাওয়া যায়। প্রত্যেকে কম বেশি জিনিসটা দেখেছি। এই হলুদ হলুদ রেণু জিনিসটা এরকম দেখতে, এটাকে কেটে নিয়ে এখানে নিয়ে এসছি এরকম দেখতে, হয়েছে হলো। একে মাইক্রোস্পোর বলা হয় থাকে। এবার একে যদি আমরা কাটি, কেটে যদি দেখি সেই জায়গাটা দেখতে কেমন ধরনের হয়েছে, সেই জায়গাটা দেখতে এরকম ধরনের হয়। ঠিক আছে, কাটা অংশ যেহেতু, কেটে নেওয়ার ভেতরটা এরকম ধরনের দেখতে। এর মধ্যে এরকম বড় বড় রেণুস্থলী দেখতে পাওয়া যায়, রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াস। এর মধ্যে ভর্তি এরকম রেণু রয়েছে, অর্থাৎ একটা করে পুটলি, রেণুর পুটলি বা পুটলি যাকে বলে। আগেকার দিনের দেখবে লোকেরা পয়সা বা কড়ি এগুলো কোমরে বেঁধে রাখতো কাপড়ের পুটলির মধ্যে, ঠিক ওরকম পুটলির মতন হয়ে আছে। ভিতরের দিকে এগুলো বড় বড় এরকম চেম্বার তৈরি করেছে এবং এখানে ভর্তি রেণু আছে, কিন্তু এরকম 4টা চেম্বার তৈরি হয়েছে, তাই এই চেম্বারগুলো নাম হচ্ছে টেট্রা স্পোরাঞ্জিয়াস। মানে স্পোর পূর্ণ পুটলি, টেট্রা স্পোরাঞ্জিয়াস। এবার একে যদি আমরা এখন কাল্পনিকভাবে কাটি, সিমেট্রিক্যাল বা প্রতি সমতার উপর ভিত্তি করে নিয়ে, তাহলে রেণুস্থলী না কেটে একে লম্বালম্বি একটা এরম করে একবার 2বার কাটতে পারবো। তারপরে যদি মনে করি কাটবো, কাটতে গেলে দেখো রেণুস্থলী কেটে যাচ্ছে, তাই একে বলা হয় থাকে থিকাস। কাটার এই যে পদ্ধতিকে থিকাস বলে। 2বার কাটতে পেরেছি, তাই এর অপর নাম হচ্ছে বাইথিকাস। নাম কি? বাইথিকাস। তাহলে টেট্রা স্পোরাঞ্জিয়াস এর অপর নাম হলো বাইথিকাস।
তাহলে টেট্রাস্পোরাঞ্জিয়াসকেই আমরা একটা নামে রাখতে পারি বাইথিকাস। তাহলে বাইথিকাস যা, টেট্রাস্পোরাঞ্জিয়াস তাই। যদি এটা ইভেন নাম্বারে হয়, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা যদি হয়, তাহলে গেলে স্পোরাঞ্জিয়াস আর থিকাসের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। ঠিক আছে, সম্পর্কটা কি? বলা হয়ে থাকে যে স্পোরাঞ্জিয়াস যা হবে থিকাস তার ঠিক অর্ধেক হবে। তাহলে ম্যাথামেটিক্যাল রিলেশন, যদি স্পোরাঞ্জিয়াসকে আমরা এস, ঠিক আছে, আর থিকাসকে আমরা টি ধরি, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি? এস ইজ ইকাল টু 2t, মানে থিকাসকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা স্পোরাঞ্জিয়াস পেয়ে যাব। ঠিক আছে, তার প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দেখি। ঠিক আছে, যদি 22 স্পোরাঞ্জিয়াস হয়, ঠিক আছে, তাহলে একে একবারই কাটতে পারবো, মনোথিকাস। তাহলে মনো মানে 1 ইন্টু 2 ইজিক্যাল টু ডাই বা বাই স্পোরাঞ্জিয়াস। এটা কিন্তু অড নাম্বার, এর ক্ষেত্রে আমরা সিমেট্রিক্যালি কাটতে পারবো না, যদি কাটতে চাই রেণুস্থলী কেটে যাবে, তাই এর ক্ষেত্রে কিন্তু থিকাস হবে না। তাই একটা কথা আসতে পারে যে, ঠিক আছে, বিজোড় সংখ্যাতে বা অড নাম্বারে এর ক্ষেত্রে স্পোরাঞ্জিয়াস পরিলক্ষিত হয় কিন্তু থিকাস পরিলক্ষিত হয় না। স্পোরাঞ্জিয়াস পরিলক্ষিত হয় কিন্তু থিকাস পরিলক্ষিত হয় না। না, বই এগুলো থাকবে না, এত কিছু ডিটেলসে। স্পোরাঞ্জিয়াস পরিলক্ষিত হয় কিন্তু থিকাস দেখা যায় না। যদি আসে হচ্ছে টেট্রার জায়গায় পেন্টাথিকাস, পেন্টাথিকাস বললাম, ডেকা স্পোরাঞ্জিয়াস, পেন্টাথিকাস ডেকা স্পোরাঞ্জিয়াস। এবার পেন্টাস্পোরাঞ্জিয়াস, তাহলে এর ক্ষেত্রে থিকাস হবে না। আশা করি বুঝতে পেরেছি। রেণুস্থলী কেমন করে আছে তার একটা সাধারণ ধারণা এখানে দেওয়া হলো। এবার এখান থেকে একটা রেণুকে আগে বের করে দেখব, কিন্তু তার আগে তো আমার এই যে রেণুস্থলী এর যে বাহ্যিক গঠন এটাও জানতে হবে। রেণুস্থলীর বাহ্যিক গঠন নিয়ে এবার আলোচনা করব যে এই জায়গাটা দেখতে কেমন ধরনের, অর্থাৎ এই যে পার্টটা এইটা। বল, হ্যাঁ যে কোনো কিছু হতে পারে, থিকাস হবে না, থিকাস হবে না। স্পোরাঞ্জিয়াস যে কোনো কিছু, মনো, ডাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, নোনা, ডেকা, যা কিছু হতে পারে স্পোরাঞ্জিয়াসের ক্ষেত্রে। কিন্তু কেবলমাত্র ইভেন নাম্বারের ক্ষেত্রে থিকাস দেখতে পাবো না, যখনই অড নাম্বার হবে তখন তো স্পোরাঞ্জিয়াস স্পোরটা কেটে যাচ্ছে। তাই জন্য এখানে আমি থিকাস তখন লাগাতে পারবো যখন সেটা ইভেন নাম্বারে হবে। ইভেন নাম্বারের ক্ষেত্রে থিকাস কেটে, অড নাম্বারের ক্ষেত্রে খাটে না। তাই জন্য এখানে একেও দিয়েছি যে ট্রাই স্পোরাঞ্জিয়াস, ট্রাই মানে 3, ট্রাই স্পোরাঞ্জিয়াস, এটা বলা যেতে পারে। স্পোরাঞ্জিয়াস থাকতে পারে কিন্তু থিকাস থাকবে না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এবার এখান থেকে এই পার্টটাকে কেটে এই পার্টটা কেমন দেখতে তার সম্বন্ধে একটা সাধারণ ধারণা নেব আমরা। এই জায়গাটা, যাকে আমরা রেণুস্থলী বলে রাখছি, ঠিক আছে। একে আমাদের আগে জানতে হবে যে এ কি কি দিয়ে গঠিত, কেমন করে এই রেণুস্থলী গঠিত হচ্ছে। এবং এখান থেকে প্রচুর রেণু থাকার জন্য এই পার্টটাই পরবর্তীকালে ফেটে বাইরের দিকে বেরিয়ে আসে। এখান থেকেই
এখান থেকে পরবর্তীতে রেণু বাইরের দিকে মুক্ত অবস্থায় বেরিয়ে আসবে। এই রেণুস্থলী থেকে রেণুগুলো বাইরের দিকে মুক্ত অবস্থায় বেরিয়ে আসবে। রেণুস্থলী, এখানে রেণু রয়েছে, রেণুগুলো বাইরে থেকে বেরিয়ে আসবে। এবার তাহলে আমাদের এর গঠন সম্বন্ধে জানতে হবে। এই যদি গঠন দেখি তাহলে এইখানে অনেক রকম কোষ রয়েছে। একদম ভিতরের দিক থেকে যদি আগে ভিতরের এই পার্টটা, এটা হচ্ছে এটা, তার বাইরে রয়েছে এরকম একটা কোষের স্তর, তার বাইরে রয়েছে আরো কিছু কোষের স্তর। ঠিক আছে, একদম যদি আমি বাইরের স্তর বলি আউটার মেমব্রেন, তা হতে গেলে এর নাম কি হবে? এক্টোডার্মিক লেয়ার। ঠিক আছে, এক্টোডার্মিক লেয়ার। মাঝের লেয়ার হচ্ছে মেসোডার্মিক লেয়ার, ভিতরের লেয়ার হচ্ছে এন্ডোডার্মিক লেয়ার। ঠিক আছে, এর মধ্যে একটা বিশেষ স্তর রয়েছে এই মাঝামাঝি জায়গাতে, এই জায়গাটাতে, এর নাম হচ্ছে ট্যাপেটাম। ট্যাপেটাম যে লেয়ারটা রয়েছে দেওয়া আছে বই, এই ট্যাপেটাম লেয়ার এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ লেয়ার। পিছনে কারণ এই লেয়ারটাই রেণুকে বাইরে বেরাতে আটকে রাখে। এর যখন ক্রম পরিণতি ঘটে তখন এ ছড়িয়ে যায়, দিয়ে এই স্তরটাকে নিজে নিজে ফাটিয়ে দেয় এবং রেণুকে মুক্ত করে। কিন্তু যদি আমি বাইরে থেকে একে ফাটাতে চাই তাহলে কোনো কেমিক্যাল কম্পাউন্ড দিয়ে ট্যাপেটামকে প্রথমে আগে অসমোসিস বা অন্তঃবিস্রবণ ক্রিয়া করাতে হবে, তারপরে এই রেণুস্থলীটা ফাটবে, তার আগে ফাটবে না। এটা খুবই একটা ক্রিটিক্যাল জায়গা এবং খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারণ যে কোনো সময় যদি যে কোনো রেণু মুক্ত না হয়ে যায় ট্যাপেটামের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এইখান থেকে যখন রেণু বাইরে থেকে মুক্ত হলো, বাইরে থেকে বেরিয়ে এলো, তখন কি হবে? তাহলে রেণু দেখতে কেমন ওই সময় ধারণা নিতে হবে। রেণু বাইরে থেকে বেরিয়ে এলো এবং রেণুর ক্রম পরিণতি কিভাবে ঘটছে সেই সম্বন্ধে সাধারণ ধারণা আমি নিতে চলেছি। আগে এটা মিটিয়ে দিই, তারপরে রেণুর গঠন সম্বন্ধে আমরা জানবো। আমাদের এবারের বিষয় হচ্ছে যে একটা রেণুস্থলী থেকে রেণু বেরিয়ে এলো, সেই রেণু দেখতে কেমন হবে। বলা হয়ে থাকে আমাদের ফিঙ্গারপ্রিন্ট যেমন আলাদা আলাদা, কারণ প্রত্যেকটা প্রজাতি ভিত্তিতে গাছের পরাগ রেণুও আলাদা আলাদা হয়ে থাকে। পরাগ রেণু দিয়ে একটা গাছকে চেনা যায়। যেমন আমি নিজের চোখে যে রেণুগুলো দেখেছি সে ভিত্তিতে জবা ফুলের পরাগ রেণু প্র্যাকটিক্যাল করার কথা দেখতেই পাবি। জবা ফুলের পরাগ রেণু দেখতে হয় থাকে হচ্ছে কাঁটা যুক্ত বলের মতন, বা কদম ফুল যেমন দেখতে হয় কদম ফুলের মতন। ঠিক আছে, মাইক্রোস্কোপে দেখতে খুবই সুন্দর লাগে। একইভাবে যদি আমরা নয়নতারা রেণু দেখি তাহলে চিনির দানার মতন দেখতে আলাদা হয়ে গেল। তো এরকম হয়ে থাকে রেণুগুলো। আরো বিভিন্ন রেণু বিভিন্ন রকম দেখতে হয়, লাইক এ ফিঙ্গারপ্রিন্ট। প্রত্যেক যেমন ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা, রেণুও আলাদা আলাদা হয়ে থাকে। রেণুর যদি গঠন বলতে হয় তাহলে প্রথমেই বলতে পারি যে প্রায় গোলাকার এবং এর বাইরের দিকে একটা ডার্মিস বা আবরণী দেখতে পাওয়া যায়। একে স্পোরের আবরণী বা রেণু আবরণী বলা হয় থাকে। রেণু আবরণী, রেণু আবরণী। ঠিক আছে, রেণুর যে আবরণী, রেণু আবরণী। দুটো আবরণী রয়েছে, বাইরের আবরণী বহি আবরণী, ভিতরের আবরণী অন্ত আবরণী। ঠিক আছে, এই আবরণীকে দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে অন্ত, আর হচ্ছে বহি। এই অন্ত আবরণীকে বাইরের আবরণী যেহেতু হয়ে আছে তাই এক্সিট করছে এক্সটাইন, আর ভিতরের আবরণী একে আমরা ইনটাইন বলছি। ঠিক আছে, তাহলে এর একটা নাম হচ্ছে এক্সটাইন আর ইনটাইন। ঠিক আছে, এরপরে এই আবরণী দুটোর মাঝখানে এখানে অনেকগুলো তৈলবিন্দু দেখতে পাওয়া যায়, অয়েল স্যাক বা তৈলবিন্দু। অসংখ্য তৈলবিন্দু রয়েছে। ঠিক আছে,
তৈলবিন্দু। এর কাজ কি? বাইরের থেকে আসা যে তাপ, সূর্যের তাপ, সেটা যাতে সরাসরি রেণুর মধ্যে না পড়ে, যাতে রিফ্লেক্ট করে দেয় জিনিসটাকে, তাই এই তৈলবিন্দু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঙ্গে রেণু যদি কোনো জায়গায় পড়ে, উড়ে এসে পড়লো নিচের দিকে, যাতে বাউন্স করতে পারে, যাতে ভেঙে না যায়, নষ্ট না হয়ে যায়, সেই দিকেও এই অয়েল একটা শক অ্যাবজর্বারের কাজ করে থাকে। এই রেণুস্থলীর ভিতরের দিকে একটা বড় দেখে কোষ গহ্বর দেখতে পাওয়া যায়। বড় থেকে কোষ গহ্বর দেখতে পাওয়া যায়। কোষ গহ্বর কিন্তু উচ্চারণ গহব্বর করে দিস না, আমার গ হয় বয় গহব্বর না, গহ্বর উচ্চারণ। হ্যাঁ, অনেকে গহব্বর উচ্চারণ করে। আর একটা বড় দেখে নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়, একে মেগা নিউক্লিয়াস বলে। মেগা নিউক্লিয়াস। আকারে কিন্তু বড় দিন মেগা নিউক্লিয়াস। যখন এই পরাগরেণু স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডের মধ্যে পড়ে, তখন এর মধ্যে কিছু ক্রম পরিণতি দেখতে পাওয়া যায় এই গর্ভমুণ্ডের দিকে নিচের দিকে নামার জন্য। রেণু কিন্তু পুরো নিচের দিকে নামে না, এই রেণুর মধ্যে থাকা নিউক্লিয়াসটা নিচের দিকে নামে, কিন্তু এর তো কোনো টেকনিক থাকবে। সেটা কি? যখনই এইখানে রেণু প্রতিস্থাপিত হলো, তখন নিচের দিকে কিছু কেমিক্যাল কম্পাউন্ড, সোডিয়াম বোরন সুগার কমপ্লেক্স নামে কেমিক্যাল কম্পাউন্ড রয়েছে, যার প্রভাবে এই রেণু উত্তেজিত হয়। এবং এখানে যে রেণু রন্ধ্র রয়েছে, এই যে যেখানে যেখানে রেণুগুলো যুক্ত হয়ে আছে, যে তোর এন্টাইন আর এক্সাইন এই দুটোর সঙ্গে এখানে যুক্ত অঞ্চল, এই জিনিসটার জায়গাটার নাম হচ্ছে রেণু রন্ধ্র। রেণু রন্ধ্র। হ্যাঁ, এই জায়গাটা কেন? এখানে সব থেকে পাতলা পর্দা, এখান থেকে রন্ধ্র বা ছিদ্র তৈরি হতে পারে। এখান থেকে রেণু বাইরের থেকে অক্সিজেন গ্রহণ করে নিয়ে নিজের পুষ্টি সম্পূর্ণ করে। আর এইটাই হচ্ছে সব থেকে পাতলা পর্দা। ভ্যাকুওল ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করে, কারণ আমরা পড়েছিলাম উদ্ভিদ কোষে ভ্যাকুওল থাকতে গেলে সে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল তৈরি করবে, এর জন্য ভ্যাকুওলটা আস্তে আস্তে বড় হয় এবং নিউক্লিয়াসে চাপ প্রয়োগ করবে, কারণ নিউক্লিয়াস সব থেকে বড়। নিউক্লিয়াস এখানে চাপ সহ্য না করতে পারে, রেণুরন্ধ্রের দিকে চলে যাবে। রেণুরন্ধ্র থেকে যেই নিউক্লিয়াস যাবে, এখানে কিছু ঘটনা ঘটবে, কিছু ঘটনা আমরা দেখতে পাবো। কি দেখতে পাবো? প্রথম যে ঘটনাটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এইখানে যে আবরণীটা রয়েছে সেটা নিচের দিকে লম্বা হতে শুরু করবে। ঠিক আছে, এই আবরণী নিচের দিকে লম্বা হতে শুরু করবে, এন্টাইন আর এক্সাইন দুটোই। এবং এই নিউক্লিয়াসটা নিজের শেপ চেঞ্জ করবে, আকার পরিবর্তন করবে। এ আর গোলাকার থাকবে না বা মেগা নিউক্লিয়াস হিসাবে থাকবে না, এই মেগা নিউক্লিয়াস নামটাই চেঞ্জ হয়ে যাবে। এই মেগা নিউক্লিয়াস আর মেগা নিউক্লিয়াস আকারে থাকবে না, সে ধীরে ধীরে লম্বা একটা টিউবের মতো স্ট্রাকচার নেবে। তখন এর নাম চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে হচ্ছে টিউব নিউক্লিয়াস। ঠিক আছে, এর নাম হয়ে যাবে হচ্ছে টিউব নিউক্লিয়াস। টিউব নিউক্লিয়াস। আর টিউব নিউক্লিয়াসের পিছনে একটা ছোট্ট দেখে নিউক্লিয়াস তৈরি হবে, এ হচ্ছে মাইক্রো নিউক্লিয়াস বা জননকারী নিউক্লিয়াস। জনন নিউক্লিয়াস। ঠিক আছে, যে পরবর্তীকালে জননে অংশগ্রহণ করবে। এই টিউবটা ক্রমাগত নিচের দিকে নামতে শুরু করবে, নামতে শুরু একদম গর্ভাশয়ে। ঠিক আছে, এই গিয়ে যতক্ষণ না গর্ভাশয় পর্যন্ত পৌঁছাচ্ছে তখন লম্বা হতেই থাকবে। হ্যাঁ, ছোট যে নিউক্লিয়াসটা সেই নিউক্লিয়াসটা জনন নিউক্লিয়াস, আর বড় নিউক্লিয়াসের নাম হচ্ছে টিউব নিউক্লিয়াস। এরকম করে যে রেণু তার ক্রম পরিণতি আমরা দেখতে পাই। বোঝা গেছে? কোনো অসুবিধা? তাহলে এই পর্যন্ত আজকের পড়া। এর পরের দিন আমরা রেণুর বিভিন্ন স্ট্রাকচার, রেণু কেমন কেমন ধরনের দেখতে হয় সে সম্বন্ধে জানবো। তারপরে জানবো হচ্ছে যে গর্ভকোষ চক্র সম্বন্ধে ডিটেলসে। তারপরে পরাগ মিলন হ্যান থাকলে পরবর্তী ধীরে ধীরে চ্যাপ্টারটা কমপ্লিট করবো।
বলতে গেলে টিউব নিয়ে